গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, তোমরা কি কখনো বৃষ্টি আসার আগের মুহূর্তটা লক্ষ্য করেছো? লক্ষ্য করেছো? কি দেখেছো? দেখেছো যে পুরো আকাশটা মেঘে ছেয়ে গেছে, কালো মেঘে ছেয়ে গেছে, তারপরে বৃষ্টি নামছে, তাই তো? ভেরি গুড। আজকে কিন্তু স্টুডেন্ট আমরা তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় যে মেঘ বৃষ্টি রয়েছে, সেখান থেকে এই মেঘ বৃষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমাদের জানতে হবে, মেঘ কিন্তু এক প্রকার নয়, অনেক প্রকার হতে পারে। শীতকালে একরকম মেঘ থাকে, দেখবে বর্ষাকালে এখন একরকম মেঘ, আবার গ্রীষ্মকালেও একরকম মেঘ লক্ষ্য করা যায়, তাই না? বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন রকম মেঘ লক্ষ্য করা যায়। আবার শীতকালে দেখবে দিনের বেলাতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মেঘ লক্ষ্য করা যায়। আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখেছো। আবার তোমরা এটাও খেয়াল করেছো যে কোনো মেঘে দেখবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আবার কোনো মেঘে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আবার দেখেছো তোমরা যে মেঘ রয়েছে আকাশে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তাই তো? এটা অনেকে লক্ষ্য করেছো? লক্ষ্য করেছো। ভেরি গুড। তাহলে স্টুডেন্ট, এই যে মেঘেদের ধরন বা মেঘেদের পরিবারে কত রকমের মেঘ রয়েছে, তারপরে বৃষ্টিপাত বা মেঘ কিভাবে সৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাতের যে বিভিন্ন রকম প্রকারভেদ সেই সম্পর্কে কিন্তু তোমাদের এই অধ্যায় মেঘ বৃষ্টি। তবে আজকে কিন্তু আমরা যে অংশটুকু নিয়ে আলোচনা করব সেটা হলো মেঘেদের পরিবার সম্পর্কে, অর্থাৎ মেঘেদের যে শ্রেণীবিভাগ রয়েছে সেই শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। আর জানবো আমরা কিভাবে মেঘের সৃষ্টি হয়। ঠিক আছে? তাহলে স্টুডেন্ট চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমরা আসবো মেঘ কাকে বলে সেটা জানবো। মেঘ কাকে বলে? দেখো স্টুডেন্ট, জলীয় বাষ্পপূর্ণ যখন হালকা বায়ু ক্রমশ উপরে উঠলে অতিরিক্ত শীতলতার সংস্পর্শে এসে কিন্তু সম্পৃক্ত হয়ে যায়। অর্থাৎ আমরা সকলেই জানি প্রায় যে নদী, নালা, খাল, বিল থেকে যে জল জলীয় বাষ্প হয়ে আকাশে ধীরে উপরের দিকে উঠতে থাকে, তাই তো? এবং এই উপরের দিকে উঠতে উঠতে কিন্তু শীতল হয়ে যায়। আমরা প্রায় কিন্তু সকলেই জানি যে যখন ভূপৃষ্ঠ থেকে আমরা যত উঁচুতে উঠব তাপমাত্রা তত কমতে থাকবে, তাই জলীয় বাষ্প কিন্তু ধীরে ধীরে শীতল হয় এবং শীতল বায়ুর সংস্পর্শে এটি কিন্তু সম্পৃক্ত হয়ে যায়। এই সম্পৃক্ত বায়ুর তাপমাত্রা যখন শিশিরাঙ্কের নিচে নেমে যায়, তখন ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা আর তুষারকণার রূপ ধারণ করে। এরপরে বায়ুতে যে ভাসমান ধূলিকণা থাকে, তারপরে লবণ কণা থাকে, এইগুলোর সাথে আশ্রয় করে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষার কণা রূপে কিন্তু আহ, আকাশে কিন্তু এই অংশগুলো ভেসে বেড়ায়। যে অংশটা আকাশে ভেসে বেড়াচ্ছে তাদের আমরা কি বলবো? মেঘ। তাহলে আমরা কি জানলাম? মেঘ কাকে বলে। এরপরে আমরা জানবো যে মেঘেদের পরিবার, অর্থাৎ মেঘেদের যে শ্রেণীবিভাগ, সে শ্রেণীবিভাগ সম্পর্কে। দেখো, উচ্চতার উপর ভিত্তি করে কিন্তু মেঘেদেরকে আমরা চারটি প্রধান ভাগে ভাগ করতে পারি। এই চারটি প্রধান ভাগ কি কি? নাম্বার ওয়ান, বেশি উচ্চতার মেঘ, যার গড় নিম্নতম উচ্চতা কিন্তু 20,000 ফুট। অর্থাৎ 20,000 ফুটের উপরে যে মেঘ লক্ষ্য করা যায় সেটা কিন্তু কি কি মেঘ? সিরাস মেঘ, সিরোস্ট্যাটাস মেঘ আর সিরোকিউমুলাস মেঘ। তাহলে এটা গেল প্রথম ভাগ। প্রথম ভাগ হচ্ছে বেশি উচ্চতার মেঘ। দ্বিতীয় ভাগটা কি? মাঝারি উচ্চতার মেঘ। অর্থাৎ গড় উচ্চতা থাকবে এর 6,000 থেকে 2,000, 6,500 থেকে 20,000 ফুট পর্যন্ত। তাহলে এই আওতায় কোন মেঘগুলো আসছে? দেখো, অল্টো স্ট্যাটাস বা অল্টো কিউমুলাস মেঘগুলো কিন্তু এই মাঝারি উচ্চতার মেঘ, যার উচ্চতা কিন্তু 6,500 থেকে 20,000 ফুট। আচ্ছা, এরপরে দেখো আসছে 3 নম্বর, নিম্ন উচ্চতার মেঘ, যার গড় সর্বোচ্চ উচ্চতা কিন্তু 6,500 ফুট। আচ্ছা, এই মেঘের মধ্যে কিন্তু তিনটি মেঘ আসছে। কি কি মেঘ? দেখো, নাম্বার ওয়ান কিউমুলাস মেঘ, নাম্বার টু হচ্ছে স্ট্যাটাস মেঘ, আর নিম্ন স্ট্যাটাস মেঘ। এই তিন ধরনের মেঘ কিন্তু হচ্ছে নিম্ন উচ্চতার মেঘ, যার গড় উচ্চতা 6,500 ফুট। আচ্ছা, এবং লাস্ট যে ভাগটা রয়েছে 4 নম্বর, সেটি হচ্ছে উল্লম্ব মেঘ। উল্লম্ব মেঘ, যার গড় নিম্নতম উচ্চতা কিন্তু 1,600 ফুট। কি কি মেঘ রয়েছে?
কিউমুলাস, কিউমুলোনিম্বাস, এই মেঘগুলো কিন্তু হচ্ছে উল্লম্ব মেঘের উদাহরণ। তাহলে আমরা কি জানলাম যে 4টি মেঘের স্তর, তাই তো? কোন কোন মেঘ কোন স্তরে রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা আমাকে বলো, এই যে সিরাস মেঘের কথা বললাম, সেই সিরাস মেঘটা কোন স্তরে রয়েছে? বেশি উচ্চতায়, না উল্লম্ব, না নিম্ন উচ্চতায়? ভেরি গুড, বেশি উচ্চতার মেঘ। তাহলে সিরাস মেঘ কিন্তু বেশি উচ্চতার মেঘ। এছাড়া সিরোস্ট্যাটাস, সিরোকিউমুলাস এগুলো কিন্তু 20,000 ফুট উচ্চতার উপরে এই মেঘগুলো কিন্তু অবস্থান করে। স্টুডেন্ট, আমরা কিন্তু এই যে মেঘগুলোর ভাগ করলাম, প্রতিটা মেঘ কিন্তু আমরা কিরকম দেখতে, বা তার ধরন কেমন, বা কিভাবে এটা বৃষ্টিপাত ঘটায় না ঘটায় না, সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত ক্লাসটা শুরু করব। তাহলে প্রথমে আমরা শুরু করব বেশি উচ্চতার মেঘ দিয়ে। বেশি উচ্চতার মেঘ যার গড় নিম্নতম উচ্চতা কিন্তু 20,000 ফুট, অর্থাৎ 20,000 ফুটের উপরে কিন্তু এই মেঘ অবস্থান করবে। তোমরা প্রথমেই এই ডান দিকের ছবিটা লক্ষ্য করো। দেখো, এটা কিন্তু মেঘেদের পরিবারের একটা ছবি, যেখানে সমস্ত মেঘ অবস্থান করছে এবং কোন মেঘ কত ফুট উচ্চতায় অবস্থান করছে সেই ভাগটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো ছবিটা, এটা রয়েছে 20,000 ফুট। তাহলে আমরা প্রথমে কি জেনেছিলাম যে 4টে ভাগের মধ্যে প্রথম ভাগ হলো বেশি উচ্চতার মেঘ। বেশি উচ্চতার মেঘ হচ্ছে এই 20,000 ফুটের উপরে। দেখো তাহলে 20,000 ফুট উপরের মেঘগুলি কি কি? সিরাস মেঘ, সিরোস্ট্যাটাস মেঘ আর সিরোকিউমুলাস মেঘ। এই 3টে মেঘ কিন্তু 20,000 ফুটের উপরে অবস্থান করছে। তাহলে আমরা যে প্রথম মেঘটা সম্পর্কে জানবো, সেই মেঘের নাম হচ্ছে সিরাস মেঘ। আচ্ছা, সাধারণত স্বচ্ছ এই মেঘ দেখতে কিন্তু হালকা পালকের মতো। এটা তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, কারণ পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে হালকা পালকের মতো দেখতে কোন মেঘ। তাহলে তোমরা কি উত্তর দেবে? যে হালকা পালকের মতো দেখতে কিন্তু সিরাস মেঘ। এই মেঘ সাধারণত পরিষ্কার আকাশকে নির্দেশ করে। তোমরা নিচে ছবিটা দেখো, এটা কিন্তু সিরাস মেঘের ছবি। ঠিক আছে? সারা আকাশ কিন্তু এই মেঘে ঢাকা থাকলেও সূর্যের আলো কিন্তু এই মেঘ ভেদ করে কিন্তু পৃথিবীতে এসে পৌঁছাতে পারে। আচ্ছা, যখন এই সিরাজ মেঘগুলো একে অপরের সাথে বন্ধন তৈরি করবে এবং একত্রিত হবে, তখন কিন্তু আকাশটা ধীরে ধীরে খারাপের দিকে এগোবে। দেখো এখানে মেঘগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে, তাই না? পালকের মতো দেখতে। সেই মেঘ যখন ধীরে ধীরে এরা একত্রিত হবে বা একটা বন্ধন তৈরি করবে, তখন কিন্তু এই মেঘ খারাপ আবহাওয়াকে নির্দেশ করে। তাহলে প্রথমে গেল কি? সিরাস মেঘ। এরপরে আমরা পড়ব সিরোস্ট্যাটাস মেঘ। দেখো, এটাও কিন্তু 20,000 ফুটের উচ্চতায় বেশি অবস্থান করছে। তাহলে এটাও বেশি উচ্চতার মেঘ। সেটার নাম হলো সিরোস্ট্যাটাস। সিরোস্ট্যাটাস হচ্ছে সাদা চাদরের মতো কিন্তু এই মেঘ, আকাশে কি দুধের মতো সাদা দেখতে লাগে। তাহলে কি? দুধের মতো সাদা দেখতে লাগে কিন্তু সিরোস্ট্যাটাস মেঘ। পাতলা চাদরের মতো একটা স্তর কিন্তু এই মেঘ সৃষ্টি করে। দেখো অনেক সময় দেখবে চাঁদ আবার সূর্যের চারিদিকে একটা বলয়, অর্থাৎ গোল মতো একটা অবস্থান করছে মেঘ, তাই না? তোমরা লক্ষ্য করেছো? করনি। ঠিক আছে, কখনো সুযোগ পেলে দেখবে। এই যে মেঘটা অবস্থান করে, সেই মেঘটা কিন্তু হলো সিরোস্ট্যাটাস মেঘ। তোমরা ছবিটা দেখো ডান দিকের, দেখো চাঁদের চারিদিকে কিন্তু একটা মেঘের একটা বলয় তৈরি হয়েছে, তাই না? এই বলয়টা একমাত্র সিরোস্ট্যাটাস মেঘেই কিন্তু সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে যে বেশি উচ্চতার মেঘের লাস্ট যে মেঘটা রয়েছে, সেটা হচ্ছে সিরোকিউমুলাস মেঘ। সিরোকিউমুলাস মেঘের বৈশিষ্ট্য যদি আমি বলি তোমাদের, প্রথমেই আসবো, এই মেঘ কিন্তু দেখতে পেঁজা তুলোর মতো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরীক্ষার জন্য। পেঁজা তুলোর মতো দেখতে কোন মেঘ? তোমরা কি বলবে? যে পেঁজা তুলোর মতো দেখতে হলো সিরোকিউমুলাস মেঘ, এবং এটি 20,000 ফুট উচ্চতায় অবস্থান করে। আচ্ছা, অনেকটা এই মেঘ দেখতে ম্যাকারেল মাছের পিঠের মতো। তাই এই মেঘ আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশও বলা হয়। দেখো ছবিটা দেখো, মাছের যেমন আঁশ থাকে পিঠের দিকে, তেমন দেখো মেঘটাও সেরকম আঁশ আঁশ মতো লাগছে না? ম্যাকারেল মাছের আঁশ কিন্তু দেখতে ঠিক এরকমই হয়।
তাই তার নাম অনুসারে কিন্তু যখন এই মেঘটা সারা আকাশে ছেয়ে যায় তখন তাকে আমরা কি বলবো? ম্যাকারেল আকাশ। আর এই সিরোকিউমুলাস মেঘের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো সাধারণত এই মেঘ কিন্তু পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ দেয়। ঠিক আছে? পরিষ্কার আবহাওয়া অর্থাৎ যেখানে আহ, মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ, সেটা কিন্তু এই সিরোকিউমুলাস মেঘের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? জানলাম যে বেশি উচ্চতার মেঘগুলোর মধ্যে সিরাস, সিরোস্ট্যাটাস আর সিরোকিউমুলাস মেঘ রয়েছে। তোমরা আমাকে বলো, হালকা পালকের মতো দেখতে এই তিনটের মধ্যে কোন মেঘ? হালকা পালকের মতো। ভেরি গুড। সিরাস মেঘ কিন্তু হালকা পালকের মতো দেখতে। আচ্ছা, এরপরে বলো কোন মেঘে চাঁদ বা সূর্যের চারিদিকে একটা বলয় তৈরি করে? সিরোস্ট্যাটাস মেঘ। ভেরি গুড। আচ্ছা, এবারে আমাকে বলো কোন মেঘকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন মেঘকে ম্যাকারেল আকাশ বলা হয়? কোন মেঘকে ম্যাকারেল আকাশ বলা হয়? সিরোকিউমুলাস মেঘ, তাই তো? তোমরা মনে রাখবে এই যে তিনটে মেঘ, এই তিনটে মেঘ কিন্তু বেশি উচ্চতার মেঘ, যার গড় নিম্নতম উচ্চতা 20,000 ফুট, অর্থাৎ নিচের দিকে কিন্তু 20,000 ফুট থাকবে, তার কিন্তু নিচে এই মেঘ কখনোই নামবে না। আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলো স্টুডেন্ট আমরা জেনে নেব যে মাঝারি উচ্চতার মেঘ, সেই মাঝারি উচ্চতার মেঘের ভাগগুলো। এরপরে দেখো স্টুডেন্ট, মাঝারি উচ্চতার মেঘ। মাঝারি উচ্চতার মেঘের 6,500 থেকে 20,000 ফুটের মধ্যে অবস্থান করে। দেখো ছবিটা তোমরা, এটা 20,000 ফুট, এটা 6,000 ফুট। তাহলে এই 6,000 ফুট থেকে কিন্তু এই উপরের দিকে যত যাব ততটা অংশ জুড়ে কিন্তু এই মেঘ অবস্থান করে। আচ্ছা, এখানে যে দুটি মেঘ প্রধান লক্ষ্য করা যায় সেটি হচ্ছে অল্টো স্ট্যাটাস আর অটো অল্টো কিউমুলাস। দেখো এটা হচ্ছে অল্টো স্ট্যাটাস, আর একটা মেঘ দেখা যায় সেটা হচ্ছে অল্টো কিউমুলাস। প্রথমে স্টুডেন্ট আমরা আসবো অল্টো স্ট্যাটাস সম্পর্কে। এই মেঘ কিন্তু ধূসর থেকে নীল রঙের হয়ে থাকে এবং দেখতে অনেকটা কিন্তু তন্তুর মতো। তোমরা এটা মনে রাখবে, দেখতে কেমন এই মেঘটি? তন্তুর মতো। দেখো এই মেঘের মধ্যে দিয়ে সূর্যকে অনেকটা অনুজ্জ্বল দেখায়, অর্থাৎ এই মেঘ যখন আকাশে ছেয়ে যায় তখন কিন্তু সূর্যের আলো তেমন ভাবে আমাদের এই ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারে না। তবে এই মেঘের আরেকটা বৈশিষ্ট্য হলো এই মেঘ কিন্তু অল্টো স্ট্যাটাস মেঘটা কিন্তু হয় সকালবেলা, না হয় কিন্তু বিকেলবেলা, এই দুটো সময়ে বেশি লক্ষ্য করা যায়। আচ্ছা, এই মেঘ কিন্তু সাধারণত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় এবং সেটা কিন্তু একটানে বৃষ্টিপাত। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? জানলাম যে অল্টো স্ট্যাটাস মেঘ সম্পর্কে। এর পরে স্টুডেন্ট আমরা যে মেঘটা পড়বো সেটা হচ্ছে অল্টো কিউমুলাস। এটিও 6,500 থেকে 20,000 ফুটের মধ্যে অবস্থান করে। এই মেঘ চ্যাপ্টা, গোলাকার, সাদা থেকে কিন্তু ধূসর রঙের আকাশে ঢেউ খেলানো অবস্থায় অবস্থান করে। দেখো তোমরা ছবিটা, ঢেউ খেলানো অবস্থায় অবস্থান করছে এবং এই যে মেঘ এর ফাঁক থেকে কিন্তু নীল আকাশকে খুব পরিষ্কার দেখায়। আর এই মেঘ কিন্তু আকাশ যে পরিষ্কার থাকে তার কিন্তু পূর্বাভাস দেয় এই মেঘ। বিভিন্ন রকমের মেঘ আছে। এই মেঘের আরেকটা বৈশিষ্ট্য হলো যে বিভিন্ন রকমের মেঘের সাথেও কিন্তু এই মেঘটাকে আকাশে অনেকের সাথে কিন্তু এই মেঘটাকে লক্ষ্য করা যায় বিভিন্ন মেঘের সাথে। ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো যে মাঝারি উচ্চতার মেঘ কত থেকে কত ফুট উচ্চতায় অবস্থান করে? ভেরি গুড। 6,500 থেকে কিন্তু 20,000 ফুট উচ্চতায় এই মাঝারি মেঘ অবস্থান করে। আচ্ছা, তোমরা বলো যে তন্তুর মতো দেখতে কোন মেঘ? অল্টো স্ট্যাটাস মেঘ, তাই তো? ভেরি গুড। দেখো এই যে অল্টো স্ট্যাটাস মেঘ ছবিটা, এই মেঘ কিন্তু আকাশ ঢেকে গেলে সূর্যের আলো খুব সহজে আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারে না এবং এই মেঘের ফলে আরেকটা খুব বৈশিষ্ট্য হচ্ছে একটানা কিন্তু বৃষ্টিপাত হয় এই অল্টো স্ট্যাটাস মেঘের ফলে। আচ্ছা, এটা গেল মাঝারি উচ্চতার মেঘ। এরপরে আমরা পড়বো নিম্ন উচ্চতার মেঘ সম্পর্কে। নিম্ন উচ্চতার মেঘ যার গড় সর্বোচ্চ উচ্চতা কিন্তু 6,500 ফুট। আচ্ছা, তোমরা ছবিতে দেখো স্টুডেন্ট, আমরা আগে কি পড়েছিলাম যে সর্বোচ্চ উচ্চতা 20,000 ফুট,
তারপরে মাঝারি উচ্চতায় ৬,০০০ থেকে ৬,৫০০ থেকে ২০,০০০ ফুটের মধ্যে মেঘ, এবং এই যে নিম্ন উচ্চতার মেঘ সেটা কিন্তু এই ৬,৫০০ নিচে অবস্থান করছে। এই ৬,৫০০ নিচে যে মেঘগুলি অবস্থান করছে তাকে কিন্তু মূলত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? দেখো, প্রথমেই আসছে স্ট্র্যাটো কিউমুলাস, এরপরে আসছে স্ট্র্যাটাস, এবং সর্বশেষ যে মেঘ এই স্তরে সেটা হচ্ছে নিম্বো স্ট্যাটাস মেঘ। তাহলে নিম্ন উচ্চতার মেঘকে আমরা কভাগে ভাগ করলাম? তিন ভাগে: স্ট্র্যাটোকিউমুলাস, স্ট্র্যাটাস এবং নিম্বো স্ট্যাটাস, তাই তো? আচ্ছা, এবারে আমরা যে প্রথম ভাগটা সেই প্রথম ভাগে চলে আসি, স্ট্র্যাটোকিউমুলাস। দেখো, স্ট্র্যাটো নামটা এসছে কিন্তু স্ট্র্যাটো করা যদি বাংলা অর্থ বলি আমরা, স্ট্র্যাটোর বাংলা অর্থ হচ্ছে কিন্তু একটা লেয়ার, অর্থাৎ এই মেঘটা কিন্তু একটা লেয়ার এ অবস্থান করে। ঠিক আছে? এই মেঘ দেখতে কিন্তু অনেকটা স্তূপের মতো এবং স্তরে স্তরে সাজানো থাকে। একটু আগে তোমাদের লেয়ারের কথা বললাম, দেখো এই মেঘটা কিন্তু স্তরে স্তরে সাজানো থাকে। অনেক সময় দেখে কিন্তু মনে হয় এই স্তরগুলো যেন একা একা গড়িয়ে চলেছে। দেখো ছবিতে একটা স্তরে স্তরে ভাগ হয়ে রয়েছে, দেখো এই মেঘটা কিন্তু স্ট্র্যাটো কিউমুলাস। আচ্ছা, যেহেতু স্তরগুলো মনে হয় গড়িয়ে চলছে, তাই এর অপর নাম কিন্তু বাম্পি ক্লাউড। BUMPY, বাম্পি ক্লাউড, CLOUD। অর্থাৎ যদি তোমাদের পরীক্ষায় আসে যে স্ট্র্যাটো কিউমুলাস মেঘের অপর নাম কি, তোমরা কি বলবে উত্তরে? উত্তরে বলবে বাম্পি ক্লাউড, তাই তো? ভেরি গুড। এরপরে দেখো আমরা আসবো স্ট্র্যাটাস। আচ্ছা, এই মেঘ বলার আগে তোমরা কখনো কি পাহাড়ে ঘুরতে গেছো? ঘুরতে গেছো, পাহাড়ে তোমরা কি ঘুরতে গিয়ে দেখেছো যে কুয়াশার আকারে কিন্তু মেঘ চারিদিকে ছড়িয়ে থাকে? একটু দূরের জিনিস কিন্তু আমরা খুব সহজে দেখতে পাই না। দেখেছো? তাহলে এই মেঘ কিন্তু বেশি পাহাড় পর্বতে বেশি অবস্থান করে। ঠিক আছে? দেখতে কেমন? দেখো, সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কিন্তু কুয়াশার মতো ঢেকে রাখে। পাহাড় এবং উঁচু আকাশে যখন এই মেঘ জমে, তখন এরোপ্লেন চলতে কিন্তু খুব অসুবিধা হয়। আবার যখন পাহাড়ে পর্বতারোহী যায়, অর্থাৎ পাহাড়ে যখন ট্রেক করতে যায় মানুষ, তখন কিন্তু এই কুয়াশার জন্য বা এই মেঘের জন্য কিন্তু সামনের জিনিস খুব সহজে দেখতে পায় না। ফলে একটা স্বাভাবিক, তোমরা বুঝতেই পারছো, একটা অসুবিধার সম্মুখীন হতে হয়, তাই না? এবং এই স্ট্যাটাস মেঘের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই মেঘে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়। যে ঝরঝরিয়ে বৃষ্টি বা একটানা বৃষ্টি কিন্তু নয়, ঝিমঝিম ঝিমঝিম বা গুড়ি 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 কিন্তু বৃষ্টি হয়েই যাবে স্ট্যাটাস মেঘ। আচ্ছা, দুটো ভাগ গেল। এরপরে কি ভাগ আসছে? ৩ নম্বর ভাগটা নিম্বো স্ট্যাটাস, তাই তো? তাহলে চলো সেটাও দেখে নেই। নিম্বো স্ট্যাটাস মেঘ। দেখো, এই নিম্বো স্ট্যাটাস মেঘ কিন্তু আহ বর্ষাকালে বেশি দেখা যায়। তোমরা দেখবে বর্ষাকালে কিন্তু আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং একটানা বৃষ্টি হয়ে যায়, তাই না? তাহলে এই মেঘের বৈশিষ্ট্য যদি আমি বলি, ঘন, পুরু, ধূসর থেকে কালো রঙের এই মেঘ কিন্তু খারাপ আকাশকে নির্দেশ করে। এই মেঘের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না। ঠিক আছে? একটানা যে বৃষ্টি হয়, সেই একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় কিন্তু এই নিম্বোস্ট্যাটাস মেঘ। আচ্ছা, দেখো, আমি কিন্তু আগেই তোমাদের বললাম যে এই নিম্বোস্ট্যাটাস মেঘের দরুনই কিন্তু শীত বর্ষাকালে কিন্তু বেশি বৃষ্টিপাত হয়। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এই তিনটে প্রধান ভাগ গেল। কি কি ভাগ? বেশি উচ্চতার, তারপরে মাঝারি উচ্চতার, এবং সর্বশেষে কম উচ্চতার মেঘ। আচ্ছা, এরপরে আরো একটা ভাগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। কি ভাগ বলো তো? উল্লম্ব মেঘের ভাগ। এই উল্লম্ব মেঘকে কিন্তু আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ, আর হচ্ছে কিউমুলাস মেঘ। তাহলে চলো এই দুটো মেঘ সম্পর্কেও কিন্তু আমরা জেনে নিই। উল্লম্ব মেঘ। দেখো স্টুডেন্ট, এই উল্লম্ব মেঘ কিন্তু গড় নিম্নতম উচ্চতা ১৬০০ ফুট হয়ে থাকে। এই মেঘকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে কিউমুলাস, আর এক হচ্ছে কিউমুলো নিম্বাস। দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু মেঘের উল্লম্ব অবস্থা। এবারে প্রথমে যে মেঘটা আমরা কথা বললাম সেটা হচ্ছে কিউমুলাস, যেটা ১৬০০ ফুটের মধ্যে অবস্থান করছে। কিন্তু আরেকটা যে মেঘ কিউমুলোনিম্বাস, এই মেঘটা কিন্তু প্রায় সমস্ত স্তরে কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ বেশি উচ্চতা, আহ,
মাঝারি উচ্চতা এবং যে কম উচ্চতার মেঘ, সেই বিভিন্ন স্তরেই কিন্তু এই কিউমুলোনিম্বাস মেঘটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, দেখো উল্লম্বভাবে অবস্থান করছে এই কিউমুলোনিম্বাসটা, তাই না? আচ্ছা, প্রথমে আমরা আসবো কিউমুলাস মেঘ সম্পর্কে। কিউমুলাস মেঘের যদি আমরা বৈশিষ্ট্য বলি স্টুডেন্ট, এই মেঘ কিন্তু উল্লম্বভাবে অবস্থান করে এবং এর উপরিভাগটা দেখতে কিন্তু ফুলকপির মতো এবং তলদেশটা কিন্তু সমতল। তাহলে পরীক্ষায় যদি তোমাদের আসে যে কোন মেঘ দেখতে ফুলকপির মতো, তোমরা কি বলবে? কিউমুলাস মেঘ, তাই তো? তোমরা ছবিটা দেখো, এটা হচ্ছে কিউমুলাস মেঘ। উপরে দেখো অবস্থানটা দেখো, ফুলকপির মতো না? এবং নিচের দিকটা কিন্তু সমতল রয়েছে, তাই তো? এই মেঘের শীর্ষদেশের বেশি উঁচু ও নিম্নাংশের রং কিন্তু কালো হলেও উপরিভাগের রং কিন্তু সাদা হয়। দেখো, উপরের দিকের অংশটার রং কিন্তু সাদা, কিন্তু নিম্নাংশের যে অংশটা সেটা কিন্তু কালো রঙের হয়ে রয়েছে। সাধারণত পরিষ্কার আকাশকে এই কিউমুলাস মেঘ নির্দেশ করে। তবে আরেকটা বিষয় তোমরা মনে রাখবে, যখন এই কিউমুলাস মেঘগুলো পরস্পর একত্রিত হয় বা সবাই যখন বন্ধন তৈরি করে, তখন কিন্তু খারাপ আবহাওয়া নির্দেশ করে এবং খুব যে জোরালো বৃষ্টি যেটা বলে, সেই খুব হেভি রেন, সেই হেভি রেন কিন্তু এই কিউমুলোনিম্বাসের যে মেঘগুলো, সেই মেঘগুলো একত্রিত হওয়ার ফলে মাঝে মাঝে হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে কিউমুলাস মেঘ সম্পর্কে, উল্লম্ব মেঘ। এরপরে যে দ্বিতীয় ভাগটা রয়েছে, দেখো সেই দ্বিতীয় ভাগটা কি? কিউমুলো নিম্বাস মেঘ। আচ্ছা, অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ কিন্তু সাদা, ধূসর ও কালো রঙের হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, সাধারণত ভূপৃষ্ঠে থেকে 1200 ফুট উচ্চতা পর্যন্ত কিন্তু এই মেঘের বিস্তার লক্ষ্য করা যায়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আহ, কম উচ্চতার মেঘ বা মাঝারি উচ্চতার মেঘ কিন্তু এই স্তরেই পড়ছে, তাই না? ভেরি গুড। দেখো, এই মেঘের বিস্তার কিন্তু উল্লম্বভাবেও হয়ে থাকে। উপর দিকে চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল থাকে। দেখো, এটা হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ। এর উচ্চতা কিন্তু ভূপৃষ্ঠ থেকে দেখো অনেকটা উঁচুতে, তাই না? প্রায় সমস্ত স্তরেই কিন্তু এই মেঘটাকে লক্ষ্য করা যায় এবং এটা কিন্তু উল্লম্বভাবে অবস্থান করে এবং এর যে নিম্নস্থল, এটা কিন্তু সমতল থাকে। আচ্ছা, এইবারে কিউমুলোনিম্বাস মেঘে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টিপাত হয়। তাই এই মেঘের আরেক নাম কি? বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে থান্ডার ক্লাউড এর অপর নাম কি? থান্ডার ক্লাউডের অপর নাম কিন্তু কিউমুলোনিম্বাস মেঘ। এই কিউমুলোনিম্বাস মেঘেই কিন্তু একমাত্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবং এর রং দেখো তোমরা, সাদা, আবার একটু ধূসর বা একটু কালোও কিন্তু এই মেঘের রং হয়ে থাকে। আবার অনেক সময় এই মেঘ থেকে কিন্তু কখনো শিলাবৃষ্টি তোমরা অবশ্যই শুনেছো বা কেউ কেউ দেখেছো, তাই না? সেই শিলাবৃষ্টিও কিন্তু এই মেঘের ফলে হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু সামগ্রিকভাবে এই যে মেঘেদের পরিবার, এই মেঘেদের পরিবার কিন্তু জানলাম। কি কি জানলাম? জানলাম যে বেশি উচ্চতার মেঘ, তাই না? মাঝারি উচ্চতার মেঘ, আর কি জানলাম? কম উচ্চতার মেঘ। এই তিনটি ভাগ, এই তিনটি ভাগ বাদ দিয়েও আরো একটা ভাগ কিন্তু লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে উল্লম্ব মেঘ, যেটা আমরা এখনই পড়লাম। কি কি? কিউমুলাস আর কিউমুলো নিম্বাস মেঘ। এবারে স্টুডেন্ট তোমরা আমাকে বলো যে বেশি উচ্চতার মেঘে কোন কোন মেঘ পড়ছে? বেশি উচ্চতার মেঘে বলে ফেলো। ভেরি গুড। সিরাস মেঘ, সিরোস্ট্যাটাস আর সিরোকিউমুলাস। দেখো, তোমরা যদি সহজভাবে এই নামগুলো মনে রাখার চেষ্টা করো, কিভাবে মনে রাখবে? আমরা বেশি উচ্চতার মেঘের প্রথম কি মেঘ পড়েছিলাম? সিরাস মেঘ, তাই তো? তাহলে এই সিরাসের সাথে তুমি একবার স্ট্যাটাস যোগ করবে এবং একবার কিউমুলাস যোগ করবে, তাহলে দেখবে আরো দুটো মেঘের কিন্তু তুমি নাম পেয়ে যাচ্ছ। যেমন সিরাসের থেকে দেখো সিরোটা নাও, সিরোস্ট্যাটাস আর সিরো কিউমুলাস, এই দুটো নাম কমন, তাই তো? আবার মাঝের উচ্চতার মেঘ দেখো কত উচ্চতায় অবস্থান করে বলো? 6500 ফুট থেকে 20,000 ফুটের মধ্যে, তাই তো? আচ্ছা, এই মাঝারি উচ্চতার মেঘের নামও কিন্তু মনে রাখার একটা কৌশল রয়েছে। কি? তুমি শুধু অল্টো কথাটা মনে রাখবে। দেখো, দুটো মেঘের ক্ষেত্রেই কিন্তু এই অল্টো কথাটা কমন, তাই না? তাহলে সেখান থেকে তুমি কিন্তু একবার স্ট্যাটাস
একবার কিউমুলাস, এই দুটো যোগ করলে কিন্তু এই মাঝারি উচ্চতার মেঘের তুমি দুটি নাম পেয়ে যাচ্ছ। এছাড়া যে কম উচ্চতার মেঘ, সেটা কত উচ্চতা থাকে বলো? 6500 ফুটের নিচে, তাই তো? ভেরি গুড। এর মধ্যে রয়েছে স্ট্র্যাটাস, এর সাথে একবার স্ট্র্যাটাস সাথে কিউমুলাস যোগ করো, তাহলে কি হয়ে গেল? স্ট্র্যাটো কিউমুলাস, এবং আরেকটি যে ভাগ সেটা হচ্ছে নিম্ব স্ট্যাটাস। তাহলে আমরা কিন্তু এই সমগ্র মেঘেদের পরিবারের মধ্যে সমস্ত ভাগগুলো জানলাম এবং বুঝলাম, তাই তো? তাহলে তোমরা আমাকে বলো, থান্ডার ক্লাউড বলা হয় কোন মেঘকে? থান্ডার ক্লাউড বলা হয় কিউমুলোনিম্বাস মেঘ। আচ্ছা, এবারে বলো, পালকের মতো দেখতে কোন মেঘ? পালকের মতো দেখতে যে মেঘ তার নাম হচ্ছে সিরাজ মেঘ, তাই তো? আচ্ছা, কিউমুলাস মেঘ দেখতে কেমন, রং কেমন, বা এর দেখতে কেমন? রং কিন্তু কি উপরিভাগ সাদা, মাঝখানের দিকে মানে তলদেশ কিন্তু কালো হয়ে থাকে, এবং এই মেঘ কিন্তু দেখতে অনেকটা ফুলকপির মতো, তাই তো? আচ্ছা, ভেরি গুড। দেখো, এর পরে স্টুডেন্ট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে মেঘ, এই মেঘগুলো কিন্তু কিভাবে সৃষ্টি হচ্ছে সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। তাহলে চলো চট করে দেখে নিই মেঘ কিভাবে সৃষ্টি হয়। মেঘের সৃষ্টি, দেখো স্টুডেন্ট, আমরা জানবো কিভাবে মেঘটা সৃষ্টি হয়। দেখো, সূর্যের তাপে কিন্তু সমুদ্র, নদী বা পুকুরের জল বা বিভিন্ন জায়গার জল কিন্তু উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে কিন্তু বায়ুতে মেশে, এটা আমরা জানি, তাই তো? এবং আরো একটা প্রক্রিয়া কিন্তু হয়, সেটা কিন্তু হলো প্রস্বেদন প্রক্রিয়া। এই প্রস্বেদন প্রক্রিয়া কি স্টুডেন্ট? দেখো ডান দিকের ছবিটা, এই যে গাছ রয়েছে, গাছ যখন মাটির তলা থেকে তার শিকড়ের মাধ্যমে জল টা নিজের পাতায় নিয়ে আসে খাদ্য তৈরি করার সময়, সেই জলটা কিন্তু পুরোটা কাজে লাগে না। যে বাকি জলটা থাকে সেটা কিন্তু প্রস্বেদন প্রক্রিয়া বা এই যে সূর্যের তাপে কিন্তু সেটা খুব সহজে বাষ্পীভবন হতে পারে, ঠিক আছে? সেটা কিন্তু প্রস্বেদন প্রক্রিয়া। এই জলীয়বাষ্পপূর্ণ জলগুলি কি হচ্ছে, সাধারণত কিন্তু এগুলো অন্যান্য বায়ুর তুলনায় কিন্তু হালকা হয়। হালকা হওয়ার দরুন কিন্তু খুব সহজেই এটা প্রসারিত হয় এবং উপরের দিকে উঠতে থাকে। দেখো, এই যে বাষ্পীভবন হচ্ছে সমুদ্রের জল বা বিভিন্ন জায়গার জলাশয়ের জল, সেই জল কিন্তু খুব হালকা হয়। হালকা হওয়ার ফলে কিন্তু উষ্ণ বায়ু খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠে যায়, তাই তো? দেখো, এই যে প্রসাধন প্রক্রিয়ার যে জল, সেটাও কিন্তু খুব হালকা হয়, সেটাও কিন্তু খুব সহজে উপরের দিকে উঠে যায়। এবারে যখন উপরে এই জলটা উঠছে, যা জলীয় বাষ্পটা যখন উপরে উঠছে, তখন কিন্তু ধীরে ধীরে এটা শীতল বায়ুর সংস্পর্শে আসছে। কারণ আমরা সকলেই জানি যে আমরা যত উচ্চতার উপরের দিকে উঠবো তত কিন্তু বায়ু শীতল হবে, তাই তো? এই শীতল বায়ুর সংস্পর্শে এসে জলীয় বাষ্পটি কিন্তু আরো তাড়াতাড়ি শীতল হয়ে যাচ্ছে। বায়ু যখন শীতল হয় তখন কিন্তু এই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কিন্তু আরো কমে যায়। ধীরে ধীরে এই আর্দ্র বায়ু কিন্তু তাপমাত্রা শিশিরাঙ্কের কাছে এসে পৌঁছায় এবং বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে। ধীরে ধীরে এই বায়ু কিন্তু আরো শীতল হয়ে ঘনীভূত হয় এবং ছোট ছোট জলকণায় পরিণত করে। ঘনীভূত কি? ঘনীভূতটা হচ্ছে এই জলীয়বাষ্প যখন জলকণায় পরিণত হবে তখন তাকে আমরা বলবো ঘনীভবন। দেখো, এই যে এই জলকণা যখন এই যে বায়ুর যে জলকণাগুলো যখন ঘনীভবন প্রক্রিয়ায় কিন্তু মেঘ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই জলীয়বাষ্পগুলো কিন্তু যখন শীতল বায়ুর সংস্পর্শে এসে সম্পৃক্ত হচ্ছে এবং শিশিরাঙ্কের নিচে এসে পৌঁছাচ্ছে, তখন কিন্তু ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে জলীয়বাষ্পটা জলকণায় পরিণত হয়। এবারে এই জলকণা যখন বায়ুতে ভাসমান, কি থাকে, ধুলো থাকে, ধূলিকণা থাকে, লবণ কণা থাকে, এছাড়া নানা রকম যে কঠিন কণিকাগুলি বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায় বা ভেসে বেড়ায়, সেইগুলোকে কিন্তু অবলম্বন করে এই জলীয় বাষ্পগুলি। এই অবলম্বন করে কিন্তু এইগুলো একসাথে ভেসে বেড়ায়। মেঘের জলকণাগুলোর ব্যাস হয় কিন্তু 0.02 মিমি। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে আমরা এই মেঘ সৃষ্টি হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো, তোমরা আগেই পড়ে এসেছো এটা, আগের চ্যাপ্টারতেই পড়ে এসেছো যে বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘের সৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার, তাই তো?
ভেরি গুড। এই স্তরে কিন্তু ঝড় বৃষ্টি হয়, মেঘ সৃষ্টি হয়, তার মানে কি বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তাই একে কি বলা হয়? এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, তাই না? তাহলে আমরা কি জানলাম? জানলাম যে মেঘ কিভাবে সৃষ্টি হচ্ছে। এক কথায় বলতে গেলে স্টুডেন্ট, সূর্যের তাপে নদী, খাল, বিলের যে জল সেটা খুব সহজে বাষ্পীভূত হয় এবং হালকা হওয়ার দরুন এটা উপরের দিকে উঠে যায় এবং উপরে শীতল বায়ুর সংস্পর্শে এসে সম্পৃক্ত হয়ে কিন্তু এটি আরো তাড়াতাড়ি শীতল হয়ে পড়ে। এই বায়ু যখন শিশিরাঙ্ক এসে পৌঁছায় এবং শিশিরাঙ্কের নিচে নেমে যায় তখন তখন কিন্তু আরো শীতল হয় এবং যে বিভিন্ন ভাসমান ধূলিকণা, বালিকণা বা লবণকণা রয়েছে সেগুলোর সাথে সংস্পর্শে এসে কিন্তু একসাথে এরা ভেসে বেড়ায় এবং মেঘের সৃষ্টি করে। ঠিক আছে? এরপরে আমরা পড়বো কিন্তু স্টুডেন্ট, বাষ্পীভবন কাকে বলে, ঘনীভবন কাকে বলে বা শিশিরাঙ্ক, এই বিষয়গুলো কিন্তু আমরা একটু আধটু জানবো। বিশেষ কথার মধ্যে প্রথমে আসবো আমরা বাষ্পীভবন কাকে বলে। এক্ষুনি জানলাম আমরা, তাই তো? তাহলে বলো কাকে বলে? সমুদ্র, খাল, বিলের বায়ু, জল যখন যে প্রক্রিয়ায় কি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াটা কিন্তু হলো বাষ্পীভবন। ঠিক আছে? দেখো ছবিতে, এই যে জল, এটা কিন্তু যে প্রক্রিয়ায় বাষ্পে পরিণত হচ্ছে, অর্থাৎ জলের বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা কি বলবো? বাষ্পীভবন। এরপরে ঘনীভবনটা কি? জলীয় বাষ্পের যে জলকণাগুলো আছে সেগুলো জলকণায় পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলবো? ঘনীভবন। অর্থাৎ বাষ্পীভবনের পরে যে জলকণাগুলো তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো? জলীয় বাষ্প থেকে যে জলকণা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো? ঘনীভবন। এরপরে আসবো সম্পৃক্ত বায়ু। দেখো, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্পকে কি বলা হয়? সম্পৃক্ত বায়ু। তাহলে তোমরা কি বলবে? যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় আহ, বা নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প যতটা ধারণ করছে সেই পরিমাণ জলীয় বাষ্পকে কি বলা হচ্ছে? সম্পৃক্ত বায়ু। আচ্ছা, এরপরে আমরা আসবো শিশিরাঙ্ক। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। আমরা যে সম্পৃক্ত বায়ুটা পড়লাম সেই সম্পৃক্ত বায়ুটা যে তাপমাত্রায় সম্পৃক্ত হচ্ছে সেটাকে আমরা কি বলবো? শিশিরাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এটা গেল বাষ্পীভবন, ঘনীভবন, সম্পৃক্ত বায়ু ও শিশিরাঙ্ক। এবারে স্টুডেন্ট দেখো অধঃক্ষেপণ। আমরা জানবো অধঃক্ষেপণ কাকে বলে এবং অধঃক্ষেপণের যে প্রক্রিয়াটা সেটা কি। দেখো, পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা যখন ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তখন তাকে আমরা বলবো অধঃক্ষেপণ। অর্থাৎ আমরা কি দেখেছিলাম? যে মেঘ সৃষ্টি হচ্ছে, তাই তো? এবং পৃথিবীর একটা কিন্তু নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তি আছে। সকল বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, আমরা জানি, তাই তো? ঠিক মেঘকেও কিন্তু আকর্ষণ করছে, যার ফলে বায়ুমণ্ডল থেকে জলকণা এবং বরফকণা কিন্তু ভূপৃষ্ঠে নেমে আসছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? অধঃক্ষেপণ প্রক্রিয়া। এবারে যদি বলে একটা অধঃক্ষেপণ প্রক্রিয়ার উদাহরণ কি, সবার প্রিয় বা সবার পরিচিত যে উদাহরণ সেটা কিন্তু হলো বৃষ্টিপাত। আমাদের সবচেয়ে পরিচিত অধঃক্ষেপণ হলো কিন্তু বৃষ্টিপাত। দেখো, আকাশে ভেসে থাকা মেঘ হলো কি? ধূলিকণা বা লবণকণা বা বিভিন্ন বালিকণা ইত্যাদির সমষ্টি, তাই তো? ইত্যাদির সঙ্গে কিন্তু জলকণার একটা সমষ্টি। এই মেঘ ক্রমশ উপরের দিকে উঠতে থাকে, তাই তো? এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে আরো বেশি ঘনীভূত হয়। এভাবে ছোট ছোট জলকণাগুলো পরস্পর যুক্ত হচ্ছে এবং বড় জলকণার আকার ধারণ করছে। এবারে যখন ছোট ছোট জলকণাগুলো বড় হবে তখন তার ওজন বেশি হবে, ভারী হয়ে যাবে, তাই না? তাহলে এই ভারী জলকণাগুলো কিন্তু পৃথিবীর অভিকর্ষের টানে বৃষ্টি রূপে কিন্তু আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে এবং বৃষ্টিপাতের সৃষ্টি করছে। আশা করি বুঝতে পেরেছ। এই যে বৃষ্টিপাতের ক্ষেত্র, দুটো প্রক্রিয়া কিন্তু একসাথে কাজ করে। বৃষ্টিপাতের ক্ষেত্রে দুটো প্রক্রিয়া একসাথে কাজ করে। কি কি দুটি কাজ? বাতাসের শীতল হওয়া আর বাতাসে জলীয় বাষ্প যুক্ত হওয়া। তাহলে তোমরা মনে রাখবে কি কি দুটি কাজ? বাতাসের শীতল হওয়া এবং বাতাসে কিন্তু জলীয় বাষ্প যুক্ত হওয়া, এই দুটি প্রক্রিয়া কিন্তু বৃষ্টিপাতের ক্ষেত্রে কাজ করে।
ঠিক আছে, তাহলে তোমরা আমাকে বলো অধঃক্ষেপণ কাকে বলে? ভেরি গুড। পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে যে জলকণা বা বরফকণা ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তাকে আমরা বলবো অধঃক্ষেপণ। যেমন কি বৃষ্টিপাত, তাই তো? ভেরি গুড। আচ্ছা স্টুডেন্ট, এবারে তোমরা আমাকে ভেবে বলো যে শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয়? শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয়? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমি বলে দিচ্ছি, তোমাদের শুনে নাও। দেখো, জলের ফোঁটা কিন্তু জলীয় বাষ্পে পরিপূর্ণ বায়ু থেকে ঘনীভূত হয় এবং আকাশ থেকে কিন্তু পৃথিবীতে এসে পড়ে, যার ফলে কিন্তু বৃষ্টিপাতটা হয়ে থাকে। এই যে ঘটনাটা, এটি ঘটতে পারে যখন বাষ্পীভবনের কারণে বাতাস জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় বা শীতল বাতাস যখন এর সংস্পর্শে আসে এবং জল ধরে রাখার ক্ষমতা কিন্তু হ্রাস পায়। যখন শীতল বায়ুর সংস্পর্শে মেঘটা আসে তখন কিন্তু বা জলীয় বাষ্পগুলি আসে তখন কিন্তু তার ধারণ ক্ষমতাটা কিন্তু কমে যায়। ফলে বেশিরভাগ দেখবে শীতল বায়ু থেকে কিন্তু বৃষ্টিপাতটা হয়ে থাকে। ঠিক আছে? এরপরে দেখো, সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন? আচ্ছা, তোমরা নিজেরাই লক্ষ্য করেছো, কিছু মেঘে দেখবে বৃষ্টি হচ্ছে না, আকাশে রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আবার কিছু মেঘে কিন্তু ঝরঝরিয়ে বৃষ্টিও হচ্ছে। এরকম হয় কেন? তোমরা ভেবে দেখেছো? আচ্ছা, দেখো, খুব ছোট ছোট যে ফোঁটা সেটা কিন্তু পড়ার হার পৃথিবীতে বা ভূপৃষ্ঠে নগণ্য। বুঝলে? তাই মেঘ আকাশে থেকে পড়ে না। ওকে? তাহলে কখন পড়ে? দেখো, বৃষ্টিপাত তখনই ঘটবে যখন এই যে ছোট ফোঁটা ফোঁটাগুলি একত্রিত হয়ে বড় আকার ধারণ করবে। তখন কিন্তু বৃষ্টিপাতটা, সেই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতটা হবে। ঠিক আছে? আর আমরা তো আগেই পড়ে এসেছি যে ভারী হওয়ার ফলে অভিকর্ষ যে টান পৃথিবীর, তার ফলে সেটা বেশি কাজ করে। ফলে ফোঁটাগুলো কিন্তু একত্রিত হওয়ার পর তার ভার না রাখতে পারে, পৃথিবীতে বা ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এবং বৃষ্টিপাত ঘটায়। তাহলে তোমরা কি করে জানলে? জানলে যে সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না কেন এবং শীতল বায়ু থেকেই কেন বেশি বৃষ্টিপাতটা হয়। তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাসটা কিন্তু আমাদের এই পর্যন্ত। আমরা আজকে কি কি জানলাম? জানলাম মেঘ কাকে বলে, এছাড়া জানলাম মেঘেদের যে পরিবার, বিভিন্ন স্তরে বা বিভিন্ন উচ্চতায় যে মেঘ রয়েছে সেই মেঘ সম্পর্কেও জানলাম। এছাড়া মেঘ কিভাবে সৃষ্টি হচ্ছে এবং যে অধঃক্ষেপণ যে প্রক্রিয়া বা অধঃক্ষেপণ জিনিসটা কি সেটাও কিন্তু আমরা আজকে জানলাম। এর পরে ক্লাসে স্টুডেন্ট আমি তোমাদের বৃষ্টিপাতের যে প্রকারভেদ সেই প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্ত। তবে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তৈরি করেছি যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো তাহলে সেগুলো একটু চট করে দেখে ফেলি। পারলে তোমরা এই কোশ্চেনের উত্তরগুলো কিন্তু খাতায় লিখে রাখতে পারো, পরীক্ষায় কিন্তু এগুলো খুবই আসে। হ্যাঁ, চলো একটু দেখে নিই তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১ নম্বর দেখো, বলার চেষ্টা করো আমাকে যে ম্যাকারেল আকাশ বলা হয় কোন মেঘকে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো, ম্যাকারেল আকাশ বলা হয় কোন মেঘকে? ভেরি গুড। সিরোকিউমুলাস মেঘকে কিন্তু বলা হয় ম্যাকারেল আকাশ, তাই তো? ম্যাকারেল মাছের মতো দেখতে লাগে তাই। আচ্ছা, পরে কোশ্চেন বলো যে বাম্বলি ক্লাউডের অপর নাম কি? বাম্বি ক্লাউডের অপর নাম কি? ভেরি গুড। স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম কিন্তু হচ্ছে বাম্বি ক্লাউড। আচ্ছা, কোন মেঘে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়? বলো। ভেরি গুড। কিউমুলোনিম্বাস মেঘে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, তাই তো? এবং মাঝে মাঝে কিন্তু এই মেঘ থেকে শিলাবৃষ্টিও হতে পারে। আচ্ছা, পরে দেখো, হালকা পালকের মতো দেখতে কোন মেঘ? ভেরি গুড, সিরাস মেঘ, তাই তো? তাহলে এই সিরাস মেঘটা বেশি উচ্চতার মেঘ না কম উচ্চতার মেঘ না মাঝারি উচ্চতার মেঘ? বেশি উচ্চতার মেঘ, তাই তো? ২০,০০০ ফুট উচ্চতার উপরে এই মেঘ অবস্থান করে। বেশ। সাধারণত পরিষ্কার আকাশ বা পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কোন মেঘ? সিরোকিউমুলাস মেঘ কিন্তু পরিষ্কার আবহাওয়া বা আকাশকে নির্দেশ করে। ঠিক আছে? এরপরে দেখো, বাষ্পীভবন কাকে বলে? খুবই সহজ, বলে ফেলো। বাষ্পীভবন কাকে বলে? হ্যাঁ, একদমই। জল
যখন বাষ্পে পরিণত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে আমরা বলবো বাষ্পীভবন। অর্থাৎ জলের বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, তাকে আমরা কি বলবো? বাষ্পীভবন। এরপরে আমাকে বলো, সাধারণত মেঘের যে জলকণাগুলো হয় তার ব্যাস কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মেঘের জলকণাগুলির ব্যাস কত? 0.02 মিমি হচ্ছে সাধারণত মেঘের জলকণাগুলোর ব্যাস। মনে রাখবো কত? 0.02 মিমি। ওকে। আচ্ছা, এরপরে 8 নম্বর দেখো, যে অধঃক্ষেপণ কাকে বলে? খুব সহজ। অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ কাকে বলে? দেখো, পৃথিবীর অভিকর্ষ টানের ফলে যখন জলকণা বা তুষারকণা ভূপৃষ্ঠে এসে পড়ে বা বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, তখন তাকে আমরা কি বলবো? অধঃক্ষেপণ। এই অধঃক্ষেপণ প্রক্রিয়ার একটি উদাহরণ কিন্তু বৃষ্টিপাত। ঠিক আছে? তাহলে স্টুডেন্ট, আমরা আজকে মেঘ বৃষ্টি চ্যাপ্টার থেকে প্রথম ক্লাসটা করালাম, এবং এরপরে একটাই মেঘ বৃষ্টির ক্লাসে থাকবে, যেটা বাদবাকি যে অংশটা সেটা আমি তোমাদের করাবো। এই বাদবাকি অংশের মধ্যে রয়েছে মেঘেদের যে প্রকারভেদ বা বৃষ্টিপাতের যে প্রকারভেদ, সেই প্রকারভেদগুলো পড়াবো। সরি, মেঘেদের নয়, বৃষ্টিপাতের যে প্রকারভেদ, সেই বৃষ্টিপাতের প্রকারভেদ সম্পর্কে আমি তোমাদের পড়াবো। আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ। আশা করি ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব 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 ভালো থাকবে। তাহলে পরের ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।